এসএসসি 26 ব্যাচ তোমাদের রেজাল্ট আজকে হয়ে গিয়েছে 10ই অগাস্ট রেজাল্ট হওয়ার কথা ছিল। রেজাল্ট টোটাল হয়েছে। অলরেডি তোমরা জানো যে জিপিএ 5 এর সংখ্যাও কমছে, পাশের হারও তুলনামূলকভাবে কমে গিয়েছে, প্রায় 62 দশমিক কত যেন দেখলাম। আর জিপিএ 5 প্রায় হচ্ছে 1 লাখ প্লাস টোটাল, এক্স্যাক্টলি মনে নাই, বাট হচ্ছে এর আশেপাশে কোনো একটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে গিয়ে মানে রেজাল্ট হয়ে গিয়েছে, কেমন? এখন তোমাদের নেক্সট কিন্তু হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছো আমি কলেজ অ্যাডমিশন দিব না, এই সেই বিভিন্ন কথাবার্তা, কি দরকার, গ্রামের একটা স্কুলে কলেজে ভর্তি হয়ে যাবে, ইটস ওকে, মানে ডিসিশন তোমার। বাট যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম যে রেজাল্টটা দেখি কি হয়, দেন হচ্ছে আমি প্রিপারেশনটা নেওয়া শুরু করব, কারণ আমার বেসিকটা একটু ক্লিয়ার আছে। আমি মোটামুটি, হ্যাঁ, এই 1.5-2 মাস বা 2-2.5 মাস আমি বসেছিলাম না, আমি পড়াশোনার সঙ্গে ছিলাম। হ্যাঁ, এরকম কিন্তু এখানে অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা বিষয়গুলি নিয়ে একটু কথা বলি। আমাদের কোর্সের যারা আছো তাদেরকে আমি প্রথম থেকে বলেছি, এখনও বলছি, পরবর্তীতেও যদি কেউ জিজ্ঞেস করো আমি একই কথা বলবো, তোমাকে অবভিয়াসলি কলেজ অ্যাডমিশন টেস্ট এইটা তোমার দেওয়া জরুরি হয়ে গিয়েছে, অবশ্যই তোমাকে দেওয়া উচিত। গ্রাম থেকে আসা সমস্যা, ডিম বিক্রি করো, কারো কাছ থেকে হাওলাত নাও, নিয়ে পরীক্ষাটা দিয়ে যাও, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমার ফেস দেখাইতে আইসো না, একটু পড়াশোনা করে পরীক্ষাটা দিতে আসো। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার এই যে তুমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটা কম্পিটিটিভ পরীক্ষায় ফার্স্ট, হ্যাঁ, তোমরা হচ্ছে মানে ফার্স্ট বসতেছো তোমরা। এইটা আমি কম্পিটিটিভ বলতে কিন্তু বোর্ড পরীক্ষাকে আমি বোঝাচ্ছি না, মানে চান্স পাওয়ার জন্য যে কম্পিটিটিভ এক্সামগুলি দিতে হয়, ঠিক আছে, পাবলিকলি। এর মধ্যে কলেজ অ্যাডমিশন টেস্ট এটা হচ্ছে একটা পপুলার জায়গা, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো যে অলরেডি 3টা কলেজ খুবই পপুলার অ্যাডমিশন টেস্টের জন্য। একটা হচ্ছে এনডিসি, তারপর হচ্ছে হোলি ক্রস কলেজ, আর একটা হচ্ছে তোমার সেন্ট জোসেফ। ঠিক আছে, এই কলেজগুলি আপাতত সব স্টুডেন্টদের টার্গেট থাকে এই জায়গাগুলি, যারা জিপিএ 5 পায় তারা, অথবা যারা গোল্ডেন পায়, এই জায়গাগুলি তারা ফার্স্ট টার্গেট করে যে এই জায়গাগুলিতে আমাকে চান্স পেতে হবে। এখন আমি যদি তোমার অ্যাপ্লাই করার এলিজিবিলিটি থাকে, মানে যোগ্যতা থাকে, তাদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট যদি তোমার থাকে, তুমি অবশ্যই অ্যাপ্লাই করবা, সর্বোচ্চ চেষ্টা করবা একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়ার জন্য। আমি আবারও বলছি, মুখ দেখাইতে পরীক্ষার হলে গিয়ে তুমি কখনো নিজেকে জাস্টিফাই করতে পারবা না। জাস্টিফাই করার জন্য তোমাকে পড়ে পরীক্ষা দিতে হবে। এখন আমি কতটুকু পড়ব, বা আমি কোন বিষয়গুলি পড়ব, বা আমি তো কিছুই জানি না, আমি তো গ্রামের একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলে থাকি, বা আমি তো শহরতলিতে থাকি, এরকম অনেক স্টুডেন্ট আছো আমাদের এসএসসি 26-এর কোর্সে আছো, 27-এর যারা দেখছো আমাদের কোর্সের, ইভেন 28-এর যারা দেখছো, তারা একটা অ্যাডভান্স প্রিপারেশনের জন্য এই কথাগুলি তোমরা শুনতে পারো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা জিনিস একটু রিসার্চ করতেছিলাম, কারণ আমরা কিছুদিন পরে একটা স্পেশাল ব্যাচ আনবো এসএসসি 27-এর জন্য, এসএসসি 28-এর জন্য হিউজ। এখানে আমরা কিছু টেকনিক্যাল জিনিস ঢুকাবো, যেন সে এখন থেকেই এই ক্যাটের জন্য, কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য সে যেন নিজেকে প্রিপেয়ার করতে পারে। তার জন্য একটা প্রশ্ন দেখতেছিলাম, তারা প্রশ্নটা দিয়েছে এরকম, একটা দিছে H2SO4, এটাকে লিখছে এ, আরেকটা দিছে NH4Cl, এটাকে দিছে বি। এখানে দেওয়ার পর বলছে কোনটি, এখানে এ ও বি এর মধ্যে কোনটা ঊর্ধ্বপাতন সম্ভব, অথবা কোনটি উদ্বায়ী পদার্থ। দেখো তো, অনেকেই কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ, এখন যারা একটু পড়াশোনা করছে তারা কিন্তু এইটা আনসার দিয়ে দিবে, বাট এত সহজ? এখানে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডটা তারা লেখে নাই ভাই, তারা লেখছে হচ্ছে নিশাদল। প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু এই প্রশ্নের কাঠামোগুলির সাথে তো তোমাকে পরিচিত হইতে হবে। যেমন তোমাকে যদি বলি এইটা একটা নিরোধক,
নিরোধক। যদি আমি এটা বলি, তুমি জেনারেলি জানো সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, এটা একটা নিরোধক। এখানে দেখো এই টার্মগুলির সাথে তোমাকে পরিচিত থাকতে হবে এট ফার্স্ট কথা। যেমন আরেকটা প্রশ্ন আমি দেখলাম, K2Mn O4, এইটার জারণ মান চাইছে এখানে, ম্যাঙ্গানিজের জারণ মান কত? প্রিয় শিক্ষার্থী, তুমি নর্মালাইজ ভাবে চিন্তা করো, তোমাকে এক্স টেক্স ধরে করার সময় আছে, এত সময় আছে। আমি যদি বলি 4 দোকানে 8, 8 2 গেলে হচ্ছে +6, ঠিক আছে, এটা +6। এইভাবে আমরা এবার ডিজাইন করব। যেহেতু কলেজ ভর্তি নিয়ে কথা বলতেছে, আমি এই জায়গাটায় থাকি। তো তোমাদের টেকনিক্যাল চ্যাপ্টার কোনগুলি আছে? 4 আসার মতো জায়গা, তারপর হচ্ছে তোমার 5, 6, 11 কেমিস্ট্রির এই অংশগুলি পরীক্ষায় আসার মতো একটা অংশ। আমি আবারও বলতেছি, মানে এটা হচ্ছে তোমাকে একটু, যারা একেবারেই ভয় পাচ্ছ যে না না আমি দিবই না পরীক্ষা, তাদেরকে বলতেছি যে এই জায়গাগুলি তুমি একটু পড়াশোনা করে তুমি একটু পরীক্ষার হলে পরীক্ষাটা দিতে যাও ভাই, তোমার কাজে দিবে। তুমি ঠকবা না, তুমি পরীক্ষাটা দিতে যাও, যাওয়ার পর তুমি নিজেই বুঝবা যে হচ্ছে বিষয়টা আসলে কতটুক হেল্পফুল হয়েছে তোমার জন্য। তোমার বেসিকের যেই জায়গাগুলি গ্যাপ আছে, এই জায়গাগুলি কিন্তু এই জায়গা থেকে তোমাকে ফিল আপ করে নেওয়ার একটা সুযোগ কিন্তু আছে। ইউটিউবে অনেকের হিউজ পরিমাণ ফ্রি কন্টেন্ট আছে, অনেক পাবলিকেশনের তোমার প্রশ্ন ব্যাংক আছে। প্রশ্ন ব্যাংক বলতে তো আসলে ক্যাটে কিছু নাই, তারপরেও বলতেছি প্রশ্ন ব্যাংক আছে। তুমি এগুলো একটু প্র্যাকটিস করো, তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার জানার পরিধিটা কত কম। যারা একেবারেই ভাবছো 3-4 মাস ঘোরাঘুরি করছো, 2-3 মাস, তাদের উদ্দেশ্যে আমি একটু স্পেশালি বলবো যে তোমরা এইটা ফিল করো যে পড়াশোনা সহজ বিষয় না। পড়াশোনা কখনোই সহজ বিষয় না। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজগুলির একটা কাজ হচ্ছে কুকুরের লেজ সিধা করা, মানে সোজা করা আর কি, আর একটা হচ্ছে পড়াশোনা করা। তুমি এই পরীক্ষাটা যদি দেও, আমি বারবার তোমাকে দিতেছি, মানে মোটিভেট করতেছি যে তোমার যদি অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে, তুমি অবশ্যই পরীক্ষা দিবা এবং প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা। ধরো তুমি চান্স পাইলা না, কি হবে? তোমাকে কেউ জেল ফাঁস দিবে? বলো, তোমাকে কেউ জেল ফাঁস দিবে? তুমি নর্মালাইজ ভাবে বলো, কখনোই না। কিন্তু এই যে তুমি চান্স পাইলা না, এই যে প্রিপারেশন, কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয়, কিভাবে শর্টকাট পড়াশোনা করতে হয়, কিভাবে টপিক সিলেকশন করতে হয়, কিভাবে টাইপ ভিত্তিকভাবে একটা অধ্যায়কে সাজানো হয়, কিভাবে প্রশ্নগুলি অ্যানালাইসিস করতে হয়, এই যে স্কিলগুলি তুমি মানে অ্যাকোয়ার করবা, এইটা তোমাকে সবচেয়ে বেশি বেনিফিটেড করবে ইন্টারমিডিয়েট প্লাস হচ্ছে অ্যাডমিশন। যারা এই দুইটা জায়গাতে ফোকাস করবা তাদেরকে সবচেয়ে বেশি বেনিফিট করবে এই জায়গাটা। ঠিক আছে, আমি আবারও বলতেছি, সবাই এই জায়গায় একটু কষ্ট করে হইলেও তোমরা এই প্রিপারেশন, এই পরীক্ষাটা তোমরা দাও, একটু কষ্ট করে হইলেও তোমরা পরীক্ষাটা দাও। ধরো এই যে কেমিস্ট্রির আমি এই জায়গাগুলি বললাম, এই জায়গাগুলি যদি তোমার গ্যাপ থাকে, তুমি কোন কোন জায়গাতে প্রবলেম ফেস করবা, এইটা একটা জানার বিষয়। যে ভাই আপনি তো বললেন এই 4-5টা অধ্যায় খুব ভালোভাবে দেখার জন্য, এই 4-5টা অধ্যায় মেন বইটা আগে পড়ো, সিকিউগুলি সলভ করো, এমসিকিউগুলি সলভ করো, বিশেষ করে বহুপদী আর অভিন্ন তথ্যসূচক এই এমসিকিউগুলি সলভ করো। তুমি ইন্টারমিডিয়েটে উঠার সাথে সাথে তুমি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় যেটা আছে গুণগত রসায়ন, দেখো পড়ার মতো, মানে যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন হয় কেমিস্ট্রি ফার্স্ট পার্টের, গুণগত রসায়ন, আরেকটা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, তারপরে আছে রাসায়নিক পরিবর্তন, আমি শর্ট করে লিখলাম রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, মূলত প্রশ্নের যে জায়গাগুলি ফার্স্ট পার্টে, মানে সৃজনশীল বলো আর যাই বলো, এই জায়গাগুলি থেকে সিকিউ এমসিকিউ সবচেয়ে বেশি হয়। এই জায়গাগুলি, এই 3টা অধ্যায় থেকে, টোটাল অধ্যায় কিন্তু তোমার 5টা। ঠিক আছে, একটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, আর একটা হচ্ছে তোমার কর্মমুখী রসায়ন। এইখানের আবার সব জায়গা থেকে প্রশ্ন হয় না, এই জায়গাটার সব জায়গা থেকে প্রশ্ন হয় না। সবচেয়ে হওয়ার জায়গা হচ্ছে, কথাগুলি বলতেছি একটু মনোযোগ দিও, এই জায়গার হওয়ার জায়গাগুলি হচ্ছে কি
কোয়ান্টাম সংখ্যা একটা টপিক আছে, কোয়ান্টাম একটা টপিক আছে, এখান থেকে একটা প্রশ্ন হয়। ক্যাপি ক্যাসি, ক্যাপি ক্যাসপি, ঠিক আছে, মানে সোজা কথা যেটা তোমার সরি তোমার হচ্ছে দ্রাব্যতা গুণফল। হ্যাঁ, আমি আরেকটু সহজ করে লিখে দিই, দ্রাব্যতা গুণফল বা অধক্ষেপ পড়বে কি পড়বে না, অধক্ষেপ। হ্যাঁ, আরেকটা জায়গা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, এই জায়গাগুলি থেকে প্রশ্ন হয়। কিন্তু তোমার এই যে কোয়ান্টাম টপিকটা যদি তুমি ভালোভাবে বুঝতে চাও, এই কোয়ান্টাম টপিকটা যদি তুমি একটু ভালোভাবে বুঝতে চাও ভাই, তোমাকে অবভিয়াসলি এই কোয়ান্টাম টপিকটা ভালোভাবে বোঝার জন্য তোমাকে অবভিয়াসলি 9-10-এর জায়গা ক্লিয়ার থাকতে হবে। যেমন আউবাফ নীতি, এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। তোমাকে হচ্ছে এন এল এম এস, এই জায়গাগুলি ক্লিয়ার থাকতে হবে। কোনটা সম্ভব কোনটা অসম্ভব, এই জায়গাগুলি ক্লিয়ার থাকতে হবে। অবভিয়াসলি তোমাকে এই জায়গাগুলি অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তারপরে যদি আমি বলি ভাই তৃতীয় অধ্যায়, হ্যাঁ, কেমিস্ট্রির যে তৃতীয় অধ্যায়টা আছে, এইখানে তোমাকে কি করতে হবে? এইখানে তুমি যাই করো, পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, এই জায়গাটা। তারপরে হচ্ছে তোমার সংকরণ, সংকরণ, এই জায়গাটা। তারপরে হচ্ছে এস বন্ড মানে হাইড্রোজেন বন্ড। এই তিনটা জায়গা থেকে তোমাকে যে কোনো মূল্যে ফাইনাল এক্সামে তোমাকে প্রশ্ন দিবে, যে কোনো মূল্যে তুমি এখান থেকে প্রশ্ন পাবা, যে কোনো মূল্যে কোনো না কোনোভাবে এখান থেকে তুমি প্রশ্ন পাবা। এই যে তোমার এই টপিকটা, এই যে এই টপিকটা বুঝো, এই টপিকটা তোমাকে বুঝতে গেলে 9-10-এ কিন্তু তুমি যে কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় পড়ছো না, পর্যায় সারণী, এই জায়গাটার উপর তোমাকে হিউজ একটা দক্ষতা রাখতে হবে। পাশাপাশি এইখানে তুমি আরেকটা টপিক পাবা, যেই টপিক থেকে ওই রকম প্রশ্ন আসে না, বাট ওই টপিকটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে বন্ধন। হ্যাঁ, এখানে আরেকটা বন্ধন পাবা, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই বন্ধনটা থেকে তোমার কিন্তু এই বন্ধনটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা যদি তুমি রাখতে চাও, তোমাকে অবশ্যই তোমার 9-10-এর পঞ্চম অধ্যায় থেকে 9-10-এর পঞ্চম অধ্যায়টা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, এবং কংক্রিট ধারণা, এখানে কোনো কথা হবে না, রাইট? আচ্ছা, তারপরে যদি আমি যাই, তারপরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। এই যে এই অধ্যায়টা, এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসে? ওই রকম যদি আমি প্রশ্ন বলি, পিএইচ এর একটা প্রশ্ন তুমি পাবা এই অধ্যায়টা থেকে, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা, যে কোনো পরীক্ষায় পিএইচ এর প্রশ্ন তুমি পাবা। 2 নাম্বার তুমি প্রশ্ন পাবা হচ্ছে বাফার দ্রবণ, বাফার দ্রবণ, এই জায়গাটা থেকে তুমি প্রশ্ন পাবা। এই দুইটা জায়গা তুমি একটু ক্লিয়ার করে লিখে রাখতে পারো, যে এই জায়গাগুলি থেকে তুমি প্রশ্ন মোটামুটি এখান থেকে ভাই তুমি পাবা, এই জায়গাটা থেকে তুমি প্রশ্ন পাবা। এই দুইটা জায়গা, আরও জায়গা আছে, বাট এই জায়গাগুলি হচ্ছে কমন, যে এখান থেকে তোমাকে কোনো না কোনোভাবে এখান থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক আছে? যারা ভালো স্টুডেন্ট এরা তো এগুলি আগে স্ক্রিনশট বা সেভ করে রেখে দেয়, যেন পরবর্তীতে সে বুঝতে পারে। এই ঘুরে ঘেরা এই টপিকগুলি থেকে তুমি এখানে প্রশ্নগুলি কিন্তু পাবা। আরেকটা আছে তোমার সমআয়ন প্রভাব, এইখান থেকেও প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে? সমআয়ন প্রভাব, এই জায়গাগুলি তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এইটার জন্য তোমাকে এই ফার্স্ট পার্টে ভালো করার জন্য, তোমাকে অবভিয়াসলি অধ্যায় 4 এবং অধ্যায় 5, পাশাপাশি অধ্যায় 3টা আমি লিখে দিব, হ্যাঁ, সিরিয়াল ব্রেক করলাম। এই 3টা অধ্যায়ের উপরে তোমার তুখর দক্ষতা রাখতে হবে, তুখর দক্ষতা রাখতে হবে এই অধ্যায়টার উপর, এই 3টা অধ্যায়ের উপরে। দেখো, এই জায়গাগুলি যদি তুমি এখন ক্লিয়ার করে ফেলো প্রিয় শিক্ষার্থী, তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এই কলেজ অ্যাডমিশনের খাতিরে তুমি যদি এই জায়গাগুলি ক্লিয়ার করে ফেলো 3টে অধ্যায়, তুমি এইখানে কিন্তু অনেকখানি একটু কমফোর্ট জোন পাবা। কেমন? এখন দেখো, আমি যদি সেকেন্ড পার্টে যাই,
সেকেন্ড পার্টে কি কি প্রশ্ন অধ্যায় আছে? 1 নম্বরে আছে হচ্ছে পরিবেশ রসায়ন। কি আছে? পরিবেশ রসায়ন। 2 নাম্বার আছে হচ্ছে ভাই জৈব যৌগ। ঠিক আছে। 3 নাম্বার আছে হচ্ছে তোমার পরিমাণগত রসায়ন, শর্ট মিনিং লিখে দিলাম, পরিমাণগত রসায়ন। 4 নাম্বার আছে তোমার তড়িৎ রসায়ন। ঠিক আছে। এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে তোমার, দেখো এই জায়গাটা হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অংশ। এই অংশটা হচ্ছে তোমার টোটালি হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অংশ। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝো। এই জায়গাতে এইখান থেকে কোন প্রশ্নটা আসে? পরিবেশ রসায়ন থেকে তুমি যে প্রশ্নগুলি ফাইনালে পাবা বা এইখান থেকে প্রশ্ন করলে যে টপিকগুলি পরীক্ষায় আসবে, 1 নাম্বার হচ্ছে অ্যাসিড ক্ষার মতবাদের, পিবি ইকুয়াল টু এনআরটি, এইটা থেকে তুমি প্রশ্ন পাবা। ঠিক আছে। তারপরে আরেকটা কথা পাবা, উচ্চ তাপ, এটা আমি একটু মুছে দিচ্ছি, দাঁড়াও। উচ্চ তাপ ও নিম্ন চাপ, এখানে একটা কনসেপ্ট আছে, এইটা থেকে তুমি একটা প্রশ্ন পাবা। তারপরে তুমি পাবা আদর্শ গ্যাস আদর্শ গ্যাস প্লাস বাস্তব গ্যাস, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি সবসময় থেকে থাকে। তারপরে যদি আমি একটু উপরের দিকে যাই, গ্রাহামের ব্যাপন সূত্র, এই জায়গাটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছে, তোমাকে এটা জানতে হবে। হ্যাঁ, আমি একটা কাঠামো দ্বারা করাই দিচ্ছি। অ্যাসিড ক্ষার মতবাদ, অ্যাসিড প্লাস ক্ষারক মতবাদ, এই যে অ্যাসিড ক্ষার কথাটা আমি বললাম না, তোমরা তো শর্ট সিলেবাসে পড়ছো, সেকেন্ড পার্টে গিয়ে তোমরা কিছু প্রবলেম ফেস করবা। যদি এখন পারো এগুলি পড়ে রাখো 9-10-এর। এই যে অ্যাসিড ক্ষার মতবাদ যেটা বললাম, এইটার জন্য তোমাকে কেমিস্ট্রির অ্যাসিড ক্ষার সমতা একটা অধ্যায় আছে না, 9ম অধ্যায়, এই অধ্যায়টি একটু পড়ে রাখতে হবে। এইটাতে ভাগাও, এখানে ব্রনস্টেড লাউরির মতবাদ আছে, লুইস মতবাদ আছে, তারপরে হচ্ছে তোমার ব্রনস্টেড লাউরির মতবাদ, আরেকটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ, 3টা মতবাদ কিন্তু এখানে আছে। ঠিক আছে। তারপরে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক, এই জিনিসগুলি কিন্তু তুমি এখানে পাবা। পরীক্ষায় এই জায়গাগুলি থেকে বেশি প্রশ্ন আসে। আরো আছে, আরো কিছু জায়গা ভেতরে আছে, বাট এইগুলি হচ্ছে আমাদের, যদি এক নজরে কেউ বলে এই জায়গাগুলি সবাই ফোকাস করবে। এই যে এখন যদি আমি জৈব যৌগ কথাটা বলি, এটা আমি আলাদা একটা পেজে নিয়ে নিলাম তোমাদের জন্য, জৈব যৌগ যেটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। ঠিক আছে। এবং এসএসসি লেভেলে যখন তোমরা 9-10-এ ছিলা ভাই, তোমাদের এইটা ছিল হচ্ছে, যখন তোমরা 9-10-এ ছিলা তখন, তখন এটা ছিল হচ্ছে তোমাদের 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম, 11 অধ্যায় ছিল এসএসসি লেভেলে। আর এইটা হয়ে গেছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সেকেন্ড অধ্যায়। খুব সুন্দর না? সেকেন্ড অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় এইটা। অর্থাৎ এইটা থেকে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তখন তুমি মিনিমাম 1টা 2টা 3টা সৃজনশীল তুমি পাবা, 3টা সৃজনশীল পাবা। আর এই বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি এখানে সবচেয়ে বেশি ভয় পাবা। আর যারা এই অধ্যায়টা ছাড়ছে, ওরাই কেমিস্ট্রিতে ধরা খাইছে, সেটা অ্যাডমিশন হোক, সেটা ইন্টারমিডিয়েট একাডেমিক হোক, এই অধ্যায় ছাড়লেই ধরা। ভালো স্টুডেন্টরা তো ছাড়ার প্রশ্ন এটা না। এখান থেকে ফিক্সড কিছু জায়গা আছে যে যারা একটু ভিতর থেকে পড়াশোনা করে তাদের জন্য কথাটা আলাদা, যারা একটু ওভারঅল ধারণা নিতে চাচ্ছ। ঠিক আছে। ধরো তোমাদের এখান থেকে অ্যালকোহল, এখান থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হয়। তারপরে আছে হচ্ছে অ্যামিন, এই জায়গাটা থেকে প্রশ্ন হয়। তারপরে হচ্ছে ফেনল, এই জায়গাটা থেকে প্রশ্ন হতে দেখা যায়। তারপরে আছে তোমার এলডিহাইড ও কিটোন, এই জায়গাটা থেকে তোমার প্রশ্ন হতে দেখা যায়।
তারপরে হচ্ছে আরো কিছু জায়গা আছে যেখান থেকে দেখা যায় অ্যালকোহল, অ্যামিন, ফেনল, এলডিহাইড, কিটোন, তারপরে আছে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। এই জায়গাগুলি থেকে তোমার প্রশ্ন হতে দেখা যায়। আরো কিছু জায়গা আছে, বাট এইগুলি হচ্ছে হাইলাইটেড জায়গা। এই জায়গাগুলি হচ্ছে টোটালি হাইলাইটেড একটা জায়গা, যে কেউ যদি তোমাকে সাজেশন দিতে চায় এই জায়গাগুলিকে হিউজ পরিমাণ ফোকাস করে সাজেশনটা তৈরি করে। হ্যাঁ, এই যে অ্যালকোহল, অ্যামিন, ফেনল, এলডিহাইড, কিটোন, অ্যারোমেটিক যৌগ, আরো দুই একটা পার্ট আছে, তোমরা আমি এতগুলি দিলাম না, তা আগেই বলবা ভয় পেয়ে ভয় পাওয়া দিচ্ছি, ঠিক আছে। তারপরে তুমি যদি দেখো তোমাদের তৃতীয় অধ্যায়, হ্যাঁ, সেকেন্ড পার্ট, এটা হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, এখানের ফিক্সড দুই একটা জায়গা থেকে প্রশ্ন হয়, ফিক্সড দুই একটা জায়গা থেকে এখান থেকে প্রশ্ন হইতে দেখা যায়, ঠিক আছে। ফিক্সড দুই একটা জায়গা হতে প্রশ্ন হতে দেখা যায়। সেইটা হচ্ছে এইটাতে ভালো করার জন্য তোমাকে অবভিয়াসলি এসএসসির ষষ্ঠ অধ্যায়, এইটাতে তোমাকে একটা পিওর ধারণা রাখতে হবে। এখানেও কয়েকটা জায়গা তুমি নতুন পাবা, সেটা হচ্ছে যেমন পিপিএম, পিপিবি, ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গাগুলি পিপিটি, এই জায়গাগুলি তুমি নতুন পাবা। এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে যেগুলি তোমরা আগেও শিখছো, W=SM/1000। তারপর একটা প্রশ্ন মিশ্রণের প্রকৃতি নির্ণয়, মিশ্রণের প্রকৃতি নির্ণয়। তারপরে হচ্ছে তোমার ভেজালের শতকরা পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ। এই জায়গাগুলিকে, আরেকটা হচ্ছে নির্দেশক, মানে তীব্র এসিড, তীব্র ক্ষার, এই জায়গাগুলি থেকে গ নাম্বারে সিকিউতে একটা প্রশ্ন আসে, চিত্র দিয়ে করতে হয়। বাট এইখানেও কিন্তু একটা টুইস্ট আছে, ঠিক আছে। যেমন এই সূত্রটা যদি তুমি জানো, N=G/M =X/NA V/22.4, যারা আমার এসএসসি কোর্স করছিল, ক্লাস 12 কেমিস্ট্রিতে যারা যুক্ত ছিল, তাদেরকে আমি বলছিলাম এটা এসটিপি লিখে দিই। তোমরা এসএসসি পর্যন্ত আমি একটু বলে দিছিলাম যে এসএসসি পর্যন্ত তোমরা এতটুক পর্যন্ত তোমাদের মনে রাখলেই চলবে, এটা কিন্তু আমি তোমাদের বলছিলাম, মনে রাখলেই চলবে। বাট তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তোমাকে আরো দুইটা জায়গা অ্যাড করে নিতে হবে। একটা হচ্ছে V/SATP 24.789, আর একটা হচ্ছে VS, এই জায়গাটা তোমাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এই জায়গাটা কাজে লাগবে তোমার। তারপরে দেখো, তুমি যখন কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় যেটা আছে তড়িৎ রসায়ন, ভাই এইটা সবচেয়ে সহজ অধ্যায়। এইখান থেকে তুমি ফিক্সড একটা জায়গা থেকে প্রশ্ন পাবা, এইখান থেকে ফিক্সড একটা জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা। দাঁড়াও, এখান থেকে ফিক্সড একটা জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা, সেইটা হচ্ছে গ নাম্বারে যদি এখান থেকে প্রশ্ন আসে, বুঝো তুমি ইএমএফ বা তড়িৎ চালক বল এই জায়গা থেকে প্রশ্ন পাবা। বা ঘ নাম্বারে প্রশ্ন আসে, পাত্রে রাখা যাবে কি না। ফিক্সড, যারা এসএসসি 2 দিন পরে দিবা ইন্টারমিডিয়েট, তারাও এগুলি একটু ফোকাস করতে পারো, বাট এখন এটা ফুললি ফোকাস করার দরকার নাই। আগে তুমি শিখো, টেস্ট এক্সাম দাও, পরীক্ষা 2 মাস আগে এগুলি নিয়ে লাড়াঝাড়া করবা, তুমি নিজেই সাজেশন বানাইতে পারবা। এগুলি আমি 7-8 বছর ধরে পড়াচ্ছি, এই জায়গা থেকে এগুলি আমার একটু মুখস্থের মতো হয়ে গেছে, যে কোন জায়গায় কি আছে, কোন জায়গা থেকে প্রশ্ন। এই যে তোমাকে আমি এই টার্মগুলি ভাই বললাম একটা একটা করে, তুমি দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি মোটামুটি তোমাকে একটা ওভারঅল ধারণা দিলাম, ঠিক আছে। ওভারঅল একটা ধারণা দিলাম, এই ধারণাটা যদি তুমি কাজে লাগাইতে পারো এবং এই ধারণা মোতাবেক যদি তুমি পড়াশোনা করতে পারো, তাহলে তার জন্য আমি বলছি যে ভাই তুমি কলেজ অ্যাডমিশনটা করলে। এবং এইটারও আমি একটা কথা বলছি যে এই অধ্যায়গুলি 4, 5, 6, 11, এই অধ্যায়গুলি 3, হ্যাঁ, এই 4-5টা অধ্যায় তুমি আবার পড়ো। এই কনসেপ্টটা প্রথম পড়বা, তারপর হচ্ছে তুমি এটা থেকে সিকিউগুলি সলভ করবা, তারপর হচ্ছে তুমি এখান থেকে এসকিউগুলি পড়বা, সর্বশেষ হচ্ছে তুমি এখান থেকে এমসিকিউগুলি সলভ করবা। আলতু ফালতু বই কিনা লাভ নাই,
এত সহজ না, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করলে পড়াশোনার মতো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বলবো না। হ্যাঁ, এইভাবে তুমি পড়লে আশা করছি ইন্টারমিডিয়েটও ভালো করবা, কলেজ অ্যাডমিশনও তুমি বুঝতে পারবা যে তোমার অবস্থান কতটুকু। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।